প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আকিস সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বিএনপির কর্মসূচি পরিচয় করে দিচ্ছি। সবার আগে আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সাথে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। এরপর পরিচয় করে দিচ্ছি জনাব রুহুল আমিন গাজীর সাথে, তিনি বিএফইউজের সভাপতি। একই সাথে পরিচয় করে দিচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরী, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির কর্মসূচি আমরা দেখতে পেলাম গতকালকে বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, তাতেই সেটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আলোচনার আহ্বান জানানো হয়েছে। আপনি কি মনে করেন যে এটি কোন সমঝোতার পথ খুলতে পারে? প্রথমত ধরেন, রাজনীতি করলে তো আপনার এই আলাপ আলোচনা এগুলোর পরিবেশ থাকতেই হয়। সরকারে থাকেন আর বিরোধী শিবিরে থাকেন, যেখানেই থাকেন, সেই দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে তো বেগম জিয়া আলোচনার কথা বলেছেন, ঠিকই আছে। এর আগে তুফাইল সাহেব তো আলোচনার কথা বলেছেন। ক্যাবিনেট যেদিন ফর্ম হয়, নতুন ক্যাবিনেট, সেদিন তুফাইল সাহেব বঙ্গভবন থেকে যে সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন, সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যে কথা বলেছেন, বলেছেন আলোচনা তো এটা একটি রাজনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত একটি কর্মসূচি। স্বাভাবিক কর্মসূচির অংশ হিসেবে দেখবেন, নাকি এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন যে দশম সংসদ নির্বাচন হবার পরে একাদশ হতে পারে এবং সেজন্য আলোচনা হতে পারে, সেদিকে কি যেতে পারে ব্যাপারটি? প্রথমত হলো যে আপনাকে এখানে চিন্তা করতে হবে যে দশম সংসদ তো হয়েই গেছে। এটা নির্বাচনকে আপনি আপনার দৃষ্টিতে আপনি যেভাবেই দেখেন না কেন, এটা তো হয়েই গেছে। সংসদ বসছে, সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, এই সংসদের উপরে ভিত্তি করে একটি ক্যাবিনেট হয়ে গেছে। ক্যাবিনেট আজকে প্রথম মিটিংও করে ফেলেছেন। সুতরাং এখানে যা আলোচনা যা হবে তা তো একাদশ সংসদ নিয়ে হবে। যে আভাসটি ছিল যে অন্তর্বর্তীকালীন একটি নির্বাচন হতে পারে, সেটির দিকে কি যেতে পারে? অন্তর্বর্তীকালীন নির্বাচন তো স্বাভাবিক পরিস্থিতিতে হয়। গভর্নমেন্ট যদি কখনো ফিল করে যে আমার কনফিডেন্স নাই, জনগণের কনফিডেন্স নাই আমার উপরে, বা আই এম লুজিং কনফিডেন্স অফ দি পিপল, তখন তো তারা যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে। এমনকি আমি দেখেছি ভারতের ইতিহাসে দেখবেন বা ব্রিটেনের ইতিহাসে দেখবেন যে ভালো অবস্থানে আছে তারা, কিন্তু হঠাৎ মনে হলো তাদের যে এক বছর আগে করলে ইলেকশনটা আমরা হয়তো আবার ক্ষমতায় আসতে পারবো, এক বছর পরে করলে আমরা হয়তো ক্ষমতা থেকে। এখনকার যে পরিস্থিতি সেই তুলনায় সংসদের পরে, সেটিকে কি আপনি স্বাভাবিক পরিস্থিতি বলেন কিনা? না, এটা তো আমি তো স্বাভাবিক পরিস্থিতি অবশ্যই বলবো। এখন তো কোনো সংকট দেখছি না, আমি রাজনৈতিক সংকট দেখছি না। একটা সংকট আছে, আস্থার সংকট আছে। বিরোধী শিবিরে যারা আছেন তারা এই সরকারকে কতটা আস্থায় নেন। যেমন বেগম জিয়া গতকাল তার সংবাদ সম্মেলনে এটাকে অবৈধ সরকার বলেছেন, বলতেই পারেন তিনি, তার তো শি হ্যাজ এভরি রাইট টু সে সামথিং লাইক দ্যাট। কিন্তু এটা অবৈধ কি বৈধ না, এটা তো আলটিমেটলি জনগণ ডিসাইড করবে এটা বৈধ কি বৈধ না। জনাব রুহুল আমিন গাজী, আপনার কাছে আসতে চাই। আপনি সাংবাদিক নেতা এবং এমন একটি সময় আজকে আমরা কথা বলছি যখন বাংলাদেশের অন্যতম পুরনো একটি পত্রিকায় অভিযান চলছে, সে খবর দর্শক দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে যেভাবে বলছিলেন জনাব মুক্তাদির যে এখন একটি স্বাভাবিক অবস্থায় তিনি মনে করেন, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি শুরু করেছেন যে জায়গা থেকে। বাংলাদেশের প্রাচীনতম পত্রিকাটি অন্যতম একটি পত্রিকা, দৈনিক ইনকিলাব। আমি আপনার স্টুডিওতে ঢোকার আগে জানতে পেরেছি যে এর প্রেসটিকে সিলকালা করে দেওয়া হয়েছে, 4 জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে, কম্পিউটার সিজ করে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য খুব বেদনাদায়ক, পুরো সাংবাদিক সমাজের জন্য বেদনাদায়ক। এবং আমরা যারা গণতন্ত্রকামী মানুষ, মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি, সকলের জন্য খুব দুঃখজনক ঘটনা। কারণ আমরা চাই যে সকল গণতান্ত্রিক সমাজের সকল মতের প্রতিফলন ঘটুক, সকল করুক। কারণ বক্তব্য থাকলে, কোন বক্তব্য হলে সেটা প্রতিবাদ হবে, প্রকাশ হবে। কিন্তু একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সংবাদপত্র, এর আগে জানেন যে আমার দেশ বন্ধ হয়েছে, মাহমুদুর রহমান এখনো জেলে, এর আগে দিগন্ত টিভি বন্ধ হয়েছে, চ্যানেল 1 বন্ধ হয়েছে, ইসলামী টিভি বন্ধ হয়েছে, এর আগে আবুল আসাদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল, আপনার শীর্ষেন্দ্র রম কমিটি ইকরামকে রিমান্ডে নেওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। সাগরণী হত্যাকারী কিন্তু এখনো গ্রেপ্তার হয় নাই, আফতার হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়েছে। গোটা জিনিসটির জন্য সাংবাদিকদের উপরে একটা অবস্থা, এটা আমার জন্য খুব পীড়াদায়ক, দুঃখজনক। আপনি যেই প্রশ্নে আসছিলেন সেটা হলো যে স্বাভাবিক অবস্থা মনে করেন কিনা। না, মোটেও স্বাভাবিক অবস্থা মনে করেন কিনা। একজন দেশের সাংবাদিক নয়, একজন দেশের নাগরিক হিসাবে আমি বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক মনে করি না। এই কারণে আমি সকলেই যে মিডিয়ার লোক, আমরা জানি যে এই নির্বাচনটি কিসের মধ্যে দিয়ে হয়েছিল, এবং গত প্রায় 3 মাস ধরে বিরোধী দল আপনার অবরোধ, হরতাল, এই সমস্ত কর্মকাণ্ড করে গেছিল। কিন্তু তারপরে তারা বলেছিলেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে
একটি নির্বাচন তারা চেয়েছিলেন। এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আপনার বিএনপি সহ 18 দলীয় জোট এবং এমনকি ইসলামী দলগুলি পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, এমনকি কমিউনিস্ট পার্টির মতো লোক নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, ডক্টর কামাল হোসেনের মতো পার্টির লোকেরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নেয়। সুতরাং আমরা এইভাবে যদি দেখেন, আওয়ামী লীগের মহাজোট তো আছেন, এর সাথে তিনি তখনও ছিলেন, এছাড়া বাইরে কিন্তু আর তেমন কেউ এই নির্বাচনে কিন্তু আসে নাই। সুতরাং আওয়ামী লীগের মতো একটি প্রাচীনতম রাজনৈতিক দল, বেশ ঐতিহ্য লালিত এবং গণভিত্তি আছে এই দলটি, এটাই হচ্ছে আমাদের কাছে জানা ছিল এবং সেটি আমরা। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন যেটি আমরা বুঝি বা নির্বাচন বলে আমরা যেটা দেখেছি, এর সাথে সিয়াসি নির্বাচনও দেখেছি, সেই সংসদটি বেশি দিন টিকে নেয়। আবার বিএনপি ধরেন একটি নির্বাচন করতে করেছিল 15 ফেব্রুয়ারি, মানে নিতান্তই গণতান্ত্রিক প্রয়োজনে, তাদের 2/3 মেজরিটি ছিল না, সেটিকে করার জন্য তারা ওই কেয়ারটেকার দেওয়ার জন্য, সেটা আওয়ামী লীগের আন্দোলনের চাপেই কিন্তু সেটা করতে হয়, সেটিও কিন্তু টিকতে পারে না, কেয়ারটেকার দিয়ে কিন্তু বিদায় হয়েছে। এবং এখন যে পরিস্থিতি আছে, আজকে যেটা হচ্ছে, এখন উনি তো সংসদ নির্বাচিত হয়েছেন, সঙ্গত কারণে উনি চাইবেন যে উনার ভোটে, এবং বর্তমান প্রধানমন্ত্রী যে মন্ত্রিপরিষদ গঠন, তারাও চাইবেন যে এটি 5 বছরই চলুক। এক্ষেত্রে কিন্তু যে কর্মসূচি বাস্তবতা হচ্ছে এই যে সাধারণ মানুষের ডিমান্ড হচ্ছে যে একটি সংলাপের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে, একটি গ্রহণযোগ্য নির্বাচন করে দেশের শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসা। এক্ষেত্রে বিএনপিকে তো আমরা এর আগে বলতে দেখেছি যে নির্বাচন প্রতিহত করা হবে, আমরা রোড মার্চের মতন কর্মসূচি দেখেছি। তারপরে এখন যে পরিবর্তিত কর্মসূচি আমরা দেখছি, যেটিকে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এটি কি এক ধরনের ব্যাকফুটে যাওয়া বলে আপনি মনে করেন, নাকি আন্দোলনের কৌশল পরিবর্তন হিসেবে এটিকে আপনি স্বাগত জানান? দেখেন, আমি 70 সালে ছাত্রলীগের নেতা ছিলাম, ছোটখাটো, ওনাদের মতো বড় না, মুক্তিযুদ্ধ করেছি। এখন সাংবাদিকতা করি, ফলে ডাইরেক্ট রাজনীতি যেহেতু করি না, তারপরও বলতে পারি যে যেহেতু রাজনীতি করেই আসছি, একেবারে এমনি এমনি আসিনি। আজকের প্রেক্ষাপটে আপনি এই রাজনৈতিক কৌশল আমরা এটা সব দলই সবসময় নিয়ে থাকে। যখন ধরেন একটি নির্বাচন প্রতিহত, কিন্তু যেমন এরশাদের নির্বাচন প্রতিহত করে কিন্তু সব দল মিলেও প্রতিহত করতে চেয়েছিল, কিন্তু এরশাদ আসম আব্দুর রবকে বিরোধী দল নেতা বানিয়ে একটা সংসদ বানিয়ে ফেলছিল, সেখানে আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। সুতরাং নির্বাচন করতে চাইলে কোনো না কোনো ভাবে নির্বাচন হয়ে যায় বা হয়, এটাই। কিন্তু এবার হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম যে 153টি আসনে কোনো ভোটই গ্রহণ করতে হয়নি, বিনা প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। বাকি যে আসনগুলিতে ভোট গ্রহণ হয়েছে সেগুলো কি হয়েছে সেটা আপনি দেখেছেন, আমি কত % লোক ভোট দিতে গিয়েছে। এমনকি আমি তো অবাক হচ্ছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মী, তারাও কিন্তু সেখানে ভোট দিতে যায় না। যদি তারাও যেত তাহলে যে পরিস্থিতি তৈরি হতো, সেই পরিবেশটা কিন্তু নির্বাচন তৈরি হয় না। কারণ হচ্ছে একটাই, যে মানুষ এই নির্বাচনটাকে, নির্বাচন বলতে আমরা যেটা বুঝি, যে কেয়ারটেকার অধীনে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার যে প্রতিফলন বা রেজাল্ট, যে এখন সেই নির্বাচন হলো, অনেকে আবার বলে সূক্ষ্ম কারচুপি, কেউ বলে স্থূল কারচুপি, সেটা ভিন্ন কথা, কিন্তু একটি অ্যাকসেপ্টেবিলিটি ছিল সেখানে, গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু বর্তমান নির্বাচনটি বিএনপি এবং তার 18 দলীয় জোট শুধু না, আপনি দেখেন চরমনে, পীর থেকে শুরু করে আরো যে অন্যান্য ইসলামী দল, একটি ইসলামী দলও কিন্তু নির্বাচন না, ইসলামিক এই সমস্ত রাজনীতি তারা ইসলামের সাথে তাদের সম্পর্ক কতটুকু, ঠিক আছে, আমি ডিফার করি না, সেটা অন্য জিনিস। আমি ইসলামের, আমি আমার কথা বলি, আপনি আপনার কথা বলেন। এখন কথাটা হলো যে ধরেন সিপিবি, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারাও কিন্তু নির্বাচন জানে। অনেকগুলো দল আসেনি, আমি বলি যে বি চৌধুরী দল আসে নাই, আপনার কাদের সিদ্দিকীর দল আসে নাই, আপনার যে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী, তারপর আসম আব্দুর রব আসে না। মানে এইভাবে যদি আপনি ধরেন, মহাজোটের বাইরে কিন্তু রাজনৈতিক দল কেউ আর নির্বাচনে আসে নাই। সেসব কারণে নিশ্চয়ই আপনি বলতে চাচ্ছেন যে খুব দ্রুত আরেকটি নির্বাচন হবে। সেই জন্য আমি মনে করি এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে দেশে এবং বিদেশে। সেই কারণে সরকারের দায়িত্ব হবে দ্রুততম সময়ের মধ্যে যে একটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। জি, আপনি কি এই যে দুরকম মতামত পেলাম, জনাব মুক্তাদির বলছিলেন যে পরিস্থিতি তার কাছে মনে হচ্ছে খুব একটা অস্বাভাবিক নয়, অন্যদিকে জনাব রুহুল আমিন গাজী বলছেন যে যেহেতু অধিকাংশ দল আসেনি, মহাজোট এসেছে বিভিন্ন দলে ভাগ হয়ে, সে কারণে এই নির্বাচনটি গ্রহণযোগ্য নয় এবং অতি দ্রুত আরেকটি নির্বাচন করা প্রয়োজন। আপনার কি মনে হয়? এখানে রাজনীতিবিদরা বিভিন্নভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন, কিন্তু আন্ডারলাইং প্রিন্সিপাল অর্থাৎ মূল সূত্র হচ্ছে শক্তি। আমি একটু ব্যাকে যাই, 1977-এ জিয়াউর রহমান যেমন
আনা ভোট করেছেন, হানা ভোট করেছে 98% ভোট নিয়ে, সে ক্ষমতায় ছিল 7 বছর ছিল, ওইটার উপর ভিত্তি করেই ছিল। কারণ সে হানা ভোট না করলে অতদিন থাকতে পারতো না, তার পেছনে বন্দুক ছিল, গান ছিল, শক্তি ছিল, সুতরাং থাকতে পারছে। 15ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে কি একটা বার বলা হয়েছে যে আমরা কেয়ারটেকার বিলটা আনার জন্য ইলেকশনটা করতেছি? আপনারা এটা করা হয়নি, তারা ওখানে থাকতে পারে নাই। সেখানেও 49 আপনার সিট আনইলেক্টেড, আনঅপোজড হয়ে গেছে। অনেক রকমের কায়দা কানুন করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকেও ওখানে ইলেক্টেড করায় নিয়ে আসা হয়েছে, লিডার অব দ্য অপোজিশন, কিন্তু থাকতে পারেন নাই, তারা শক্তিতে কুলায় নাই। এরশাদ সাহেব আপনার 1986 একটা ইলেকশন করছে, সেটাকে এসে ভন্ডুল করে দিচ্ছে নিজেই, তারপরে 88-এ সে ইলেকশন করলো। এখানে কি ভাগ্যের একটা পরিহাস যে উনি একটা ইলেকশন করলো, সবাই আওয়ামী লীগ বিএনপি সবাই সেটাকে ই করলো আর কেউ পার্টিসিপেট করলো না। উনি একটা গৃহপালিত বিরোধী দল উনি ম্যানেজ করলেন, গৃহপালিত বিরোধী দল সহ উনি সুন্দরভাবে চালাচ্ছিলেন 2 বছর। ভাগ্যের কি পরিহাস, উনি আজকে নিজে গৃহবন্দী বিরোধী দল হয়ে গেছে। এখন ওনার দলের কাজ করতে হচ্ছে যে সরকার দল যা বলবে সেইভাবেই ওনার ইলেকশনে ওনার বিরোধিতা করতে হবে সংসদে। আপনার কাছে ফিরছি, আবার একজন দর্শক বোধহয় আমাদের সাথে যোগ দিতে চেষ্টা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম সাল্লাম, আমি ঢাকা থেকে বলছি। জি, বলুন। জি, আমি অতিথির কাছে প্রশ্ন করতে চেয়েছিলাম, আমাদের জন্ম 75-এর পরে, হ্যাঁ, তো আমরা শুনছি যে আওয়ামী লীগ তখনকার আওয়ামী লীগ সরকার ছিল, একদলীয় শাসন কায়েম করছিল, হ্যাঁ, জি, এবং 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলি বন্ধ করে দিয়েছিল। তো আজকে আমাদের এত বছর পরে গণতন্ত্রের কথা বলে আমাদের কি সেই পর্যায়ে আমরা আছি, নাকি সেই 4টা পত্রিকার দিকে ধাবিত হইতেছি? আমার দর্শকদের কাছে এই প্রশ্ন। জি, আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো। আপনি যে প্রসঙ্গে ছিলেন সেটি শেষ করতে। না, এখানে যে এটাই একটা পরিহাস যে এরশাদ সাহেব মানে এরশাদ সাহেবের দল গৃহবন্দী এক বিরোধী দল, তার এখন বিরোধিতা করতে হবে কন্ট্রোলড ওয়েতে। সরকার যেভাবে বিরোধিতা করতে বলবে ঠিক সেইভাবে বিরোধিতা করতে হবে। সে যদি বলে যে আমরা রিজাইন করব, আমরা বিরোধিতা করবো না। আমরা ইলেকশনে যেসব কাণ্ড কারখানা দেখছি, যেভাবে ধরে এনে ইলেক্টেড করাই দেওয়া হয়েছে, পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না। আমার তো সন্দেহ হয় এরা যদি রিজাইন করতে যায় কিংবা বলে আমরা আর বিরোধী দলে থাকবো না, আমরা 33 জন এমপি রিজাইন করতেছি, আমরা ডান্ডা বেঁধে এদেরকে সংসদে হাজির করা। আদপে আসলে কতটুকু বিরোধী দলে তারা থাকতে পারছেন? কারণ তারা তো সংসদের সরকারের তৈরি করা বিরোধী দল। আর মানে পুতুল নাচের ইতিহাস, তাদের সরকারে যে অংশগ্রহণ, সেটিকে আপনি কিভাবে দেখবেন বিরোধী দল হওয়া সত্ত্বেও? একটা টকশোতে বলছি যে এটা হচ্ছে যে প্রাণী বিজ্ঞানে একটা কথা আছে, হার্মাফ্রোডাইট। কিছু কিছু প্রাণী আছে যা একই সাথে স্ত্রী এবং পুরুষ। এটা সাধারণত মলাসকে দেখা যায়, মলাস মানে শামুক জাতীয় প্রাণী, রেয়ার, কিন্তু বিরল। জাতীয় পার্টি তো ও ধরনের প্রাণী নয়, এটি কিভাবে সম্ভব হচ্ছে? আচ্ছা, ও ধরনের প্রাণী নয়, কর্মকাণ্ড তো তাই। আপনি জাস্ট চিন্তা করেন, এই যে আমাদের পানি সম্পদ মন্ত্রী হয়েছেন ব্যারিস্টার আনিসুল মাহমুদ সাহেব, উনি সেক্রেটারিয়েটে বসে পানি সম্পদ বিষয়ে একটা বিলে একটা অর্ডার দিয়ে আসলেন। দেখা গেল যে ওটার একটু বোধহয় ভুল আছে, ভুল থাকতেই পারে। উনি এসে সংসদে ওটার উনি বিরোধিতা করতেছেন। কি অবাক কাণ্ড! নিজে সাইন করে নিজের কর্মকাণ্ডকে নিজে বিরোধিতা করতে হবে। যদি না করেন, করবেন না, তাহলে আচ্ছা, উনার দলের কেউ করবে। তার মানে কি? তাহলে ওই বিরোধী দলের মধ্যে 2টা দল আছে, ছোট একটা সরকার দল, ওই 3 জন মন্ত্রী মিলে একটা সরকার, বিরোধী সরকার, অর্থাৎ একই সাথে 2টা ক্যাবিনেট চলবে। এখন তাহলে তো মনে হচ্ছে যে 3টে ক্যাবিনেট। 24শে জানুয়ারির শেষ হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় 550 এমপি আছে। 550 এমপি এবং কিছু কিছু জায়গায় প্রোটোকল নিয়ে কিন্তু গন্ডগোল দেখা দিচ্ছে। এই প্রসঙ্গে 2টা মন্ত্রিসভা আছে। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আকিজ সিমেন্ট মুক্তবাক। আমরা কথা বলছি বিএনপির কর্মসূচি, সংলাপ এবং সরকার, এই বিষয়গুলো নিয়ে। জনাব মুক্তাদির, একজন দর্শকের প্রশ্ন ছিল, আমি জানি না আপনি সেটির উত্তর দিতে চান কিনা। সেটি হচ্ছে গিয়ে 4টি পত্রিকা ছিল বাকশালের সময়, তো সরকারকে আবার সেদিকে যাচ্ছে কিনা। আমার মনে হয় ইনকিলাবের যে খবরটি আমরা এইমাত্র পেয়েছি সেটির কারণে তার এই প্রশ্ন। আর একই সাথে যে প্রসঙ্গে আমরা ছিলাম, অর্থাৎ একই সাথে জাতীয় পার্টি সরকারে রয়েছে এবং বিরোধী দলে রয়েছে, আওয়ামী লীগের সদস্য হিসেবে, বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সদস্য হিসেবে সেটির ব্যাপারে আপনার মতামত? দিতে চাই না, যদি বলেন তাহলে আমি উত্তর দিতে পারি। প্রথম প্রশ্নটি থেকে, দর্শকের প্রশ্ন থেকে যদি আসি, বলে যে আমরা তো, এটা তো একটি গণতন্ত্র,
এটি বাকশাল নয়। বাকশালও একটি গণতন্ত্র ছিল, সেটির গণতন্ত্রের একটি ভিন্ন রূপ ছিল। সেটি কিন্তু বাকশাল কোনো একদলীয় শাসন ছিল না। বাকশাল ছিল একটি বহুদলীয় বহু দলের একটি একক প্ল্যাটফর্ম। যেমন ধরেন 18 দল যদি একত্রে যদি তারা থাকেন তাহলে তারা একটা প্ল্যাটফর্ম করেন। আমরা যেমন মহাজোট একটা প্ল্যাটফর্ম, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিভিন্ন দল এবং মতের ভিন্নতা থাকতে পারে। এবং সেখানে আপনি জানেন কিনা জানি না, বাকশালের সময় দুটো নির্বাচন হয়েছিল। দুটি নির্বাচনে দেখা গেছে যে বাকশালের ক্যান্ডিডেট মানে মূল পার্টি মানে আওয়ামী লীগের যারা অরিজিনাল ছিল আর কি, অতীতে আওয়ামী লীগ করতো, তারা ফেল করেছে। অন্য দল করতো যারা, তারা পাশ করে এসছে, এরকম ঘটনাও ঘটেছে। দর্শকের প্রশ্নটি ছিল মূলত পত্রিকার সংখ্যা। পত্রিকার সংখ্যা তো কমবে না, থাকবে। আর ইনফ্যাক্ট ইনক্লাব কি বলবো ইনক্লাব সম্পর্কে, আমার তো খুবই উচ্চারিত ঘৃণার সাথে উচ্চারণ করতে হয় যে ইনক্লাব তো তস্করদের পত্রিকা। ইনক্লাব মাওলানা মান্নানের পত্রিকা। মাওলানা মান্নান একজন মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি ছিলেন। বেঁচে থাকলে হয়তো তাকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে নেওয়া হতো, এটা অপরাধী লোক। এবং আপনি জানেন ইনক্লাব পত্রিকার মূল মালিক ছিল জমিয়তুল মুদাররিসিন বা মাদ্রাসার শিক্ষকদের একটি সংগঠন আছে, জমিয়তুল মুদাররিসিন, তাদের পত্রিকা ছিল। তাদের কাছ থেকে চাঁদা নিয়ে, প্রত্যেকটা মাদ্রাসার কাছ থেকে চাঁদা নিয়ে হয়েছে। এটা আত্মসাৎ করা একটি পত্রিকা। এবং ইনক্লাব তো বন্ধ করা সেদিন উচিত ছিল যেদিন আপনার তারা এই গিলাফ পরিবর্তনের দৃশ্যকে তারা আপনার সাইদির জন্য মানববন্ধন বলে যারা যেদিন ছবি ছাপলো। এবং বাংলাদেশের যখনই সাম্প্রদায়িকতার বিষয় আসে, সাম্প্রদায়িকতাকে উস্কিয়ে দেওয়ার ক্ষেত্রে ইনক্লাবের কোনো তুলনা হয় না। আপনি জানেন যে ছেলেটি কে হত্যা করা হয়েছে গণজাগরণ মঞ্চে, সেসব কারণে বন্ধ করা হয়নি। যে সংবাদটি ভিত্তিতে করা হলো সেটি হচ্ছে সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনের ভারতীয় বাহিনীর সহায়তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি বলেন যে এর কারণে ভারতীয় বাহিনীকে বন্ধ করা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ ভারতীয় বাহিনী এখানে আসবে কেন? ভারতীয় বাহিনীর তো কোনো কথা নাই। একটি বিষয়বোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন, এটাই তো তাদের কায়দা। এই কথা বলেই তারা মানুষকে বিভ্রান্ত করে, তারা সমাজকে দূষিত করে। এটা কিন্তু সাংবাদিকতা নয়। সাংবাদিকতারও একটা স্ট্যান্ডার্ড আছে। রুহুল আমিন গাজী সাহেব সম্ভবত আমার সমসাময়িক ছাত্রলীগের হিসাবে পরিচয় দিলেন। আমিও 70 সালের ছাত্রলীগের, আমি হয়তো তখন সেন্ট্রাল কমিটিতে ছিলাম, উনি হয়তো কোন ডিস্ট্রিক্টে বা কোন ইউনিটে মহকুমায় ছিলেন। তাহলে উনি জানেন যে সাংবাদিকতা কিন্তু এটা নয়। সাংবাদিকতা আপনি নিজে করেছেন, আপনি সাংবাদিকতা ছাত্র নন যদিও, কিন্তু আপনি সাংবাদিকতা করেন। তো আপনার পরিবেশিত সংবাদের একটা মিনিমাম ভিত্তি থাকতে হবে, এদের কোনো ভিত্তি থাকে না। যেমন ধরেন আমি যেটা বললাম যে গিলাফ পরিবর্তনকে আপনি মানববন্ধন বলে চালিয়ে দিলেন সাইদের। দুটো পরিবর্তন আপনি চিন্তা করেন তো কত পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। ভারতীয় বাহিনী কেন, যৌথ বাহিনীর এখানে ভারতীয় বাহিনী পাবে কোত্থেকে? যৌথ বাহিনী তো আপনার এর আগেও তো বিএনপির সময় তো কাজ করেছে, বিএনপির সময় তো আপনার ওই যে আপনার অপারেশন ক্লিন হার্ট করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। রাষ্ট্রের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে অনেক সময় সরকার এই সমস্ত অ্যাকশনে যায়। সেটাকে আপনি বলে দিলেন ভারতীয় বাহিনী, একটা ভারতীয় জুজু তোলার চেষ্টা করলেন, এখানে একটা আপনি সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করলেন। সাতক্ষীরাতে আপনি জানেন সাতক্ষীরাতে একটি ছোট্ট জায়গা আছে, কি গ্রাম যেন নাম, আমি আজকে দেখলাম, এটা নামই দিয়েছে পূর্ব পাকিস্তান। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের ভেতরে একটা ছোট্ট জায়গা তার ইনক্লেভ করে ফেলছে, নাম দিয়ে দিয়েছে। কবে দিচ্ছে? কাদের উদ্যোগে দেওয়া হচ্ছে আমি জানি না, আমি পুরো ডিটেলস পড়ি নাই, কিন্তু আমি দেখলাম যে পূর্ব পাকিস্তান ওই জায়গাটার নাম। ওইখানে কি আওয়ামী লীগের এমপি ছিল? আমি জানি সাতক্ষীরা দুইটাই আওয়ামী লীগের এমপি ছিল। তা হতে পারে, কিন্তু তার আগে থেকেই চলছে। এমপি সাহেব 5 বছরে একবার কিছু বললেন না, সেটা এমপি সাহেবের ব্যর্থতা আচরণ করে ওটা বলতেছে। এখন বাংলাদেশের একটা গ্রামের নাম যদি মঞ্জুর সাহেব, আমি আপনার সাথে একমত। এমপি সাহেব মানে তো দোয়া তুলসী পাতানো, এমপি সাহেব দোয়া তুলসী পাতানো। এমপি সাহেবের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে এবং এমপি সাহেবের ভেতরেও আপনার ইয়ে থাকতে পারে, কিন্তু এইটা ঠিক না যে আমরা ওইদিকে যাচ্ছি। আমরা গণতন্ত্রে আছি এবং গণতন্ত্রে সংবাদপত্রের যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকার ব্যত্যয় ঘটেছে বলেই ইনক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি মনে করি জাস্টিফাই। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছিলাম, জাহাঙ্গীর আলম। জি বলুন। গণতান্ত্রিক নীতি অনুযায়ী সবার জনগণের প্রতিনিধি হওয়ার ইচ্ছা থাকে। একের অধিক প্রার্থী থাকার জন্যই নির্বাচনী ব্যবস্থার প্রচলন বিশ্ব রাজনীতিতে।
যদি সবাই সমঝোতার মাধ্যমে একক ব্যক্তিকে নেতা বা শাসক হিসেবে নির্বাচিত করতে পারতো তাহলে নির্বাচনের প্রয়োজন হতো না। আর যেহেতু 153টি আসনের সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে, সেটা নিয়ে সমালোচনা করা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব রুহুল এই আমিন, প্রশ্নটার উত্তর দেবো আমি। আমরা এই প্রসঙ্গগুলোতে থেকে ঘুরে আসতে পারি আমরা এখানে পরে। আসেন, এটার আমি উত্তর দিতে চাই। আমি প্রথম হলো যে এটা আরেকবার আমি আলোচনা করে গিয়েছি। মাননীয় সংসদ সদস্য যে প্রসঙ্গটা অবতারণ হয়েছে, আমি একটু পরে উনি কিছু তথ্যগত জিনিসটা ক্লিয়ার হয়েছে। 96-এর 15 ফেব্রুয়ারি বলছেন যে বিএনপি কমিটমেন্ট করে নাই কেয়ারটেকার সরকার দিবে, এই কথা কে ভোট করে না, এটা আমি বলিনি, এটা না, উনি বলছেন, ওনার কথা বলছি আমি। ওনার তথ্যগত ভুলটা হলে এটা উনি খেয়াল করেন ওই সময় যে আওয়ামী লীগ এক বছর, ওই সময় আওয়ামী লীগ জামাত এরা মিলেই কিন্তু কেয়ারটেকার আন্দোলন করতেছিল, এবং সেই আন্দোলন করতে গিয়ে এক পর্যায়ে তারা সংসদ থেকে পদত্যাগ করে চলে আসে। যেই কারণে কেয়ারটেকার করার জন্য 2/3 তখন বিএনপি কিন্তু কোন মানে 200 ছিল না, 156 না কত, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, 2/3 ছিল না, মোটেই ছিল না। এবং সেটা ছিল না বলেই এবং ঘোষণা দিয়েই ওই নির্বাচনটি হয়েছিল, এবং যেই কারণে ওই নির্বাচন দিয়ে কোনো হরতাল বা অবরোধ কেউ ডাকে নেই। না, এটা ঠিক না। ওই নির্বাচনকে বিশেষ করে সরকার, আমি কিন্তু আপনার কথা শুনতে একবারে বলেন নাই, এটা ঠিক, আই ডু এগ্রি। আমি শেষ করি, আপনি আবার বললেন না, আপনি আবার শেষ করেন। আমি কিন্তু কারো ইন্টারভিউ করি না, এটা আমার অভ্যাসে নাই। তো আজকে এই 15 ফেব্রুয়ারিটা ছিল আসলে নিতান্ত, যেহেতু কেয়ারটেকারটা করতে হবে, এবং সেই কেয়ারটেকার তারা করেই, রাত জেগে কেয়ারটেকার করেই কিন্তু এই সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এই সংসদে কন্টিনিউ করে নেই, এবং এটা হচ্ছে ইতিহাস। 2 নম্বর হলো যে উনি একটা বললেন যে হানা ভোট করে 7 বছর জিয়া রহমান ছিল, এটা একটা তথ্যগত ভুল। হানা ভোট করছিলেন, উনি কনস্টিটিউশনে কিছু জিনিস অ্যামেন্ডমেন্ট করছেন সেই কারণে। তারপর জিয়া রহমান আমলে কিন্তু সংসদ ছিল, সেই সংসদে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে। সুতরাং হানা ভোট করে 7 বছর ছিলেন এই কথা, সেখানে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে, জিয়া রহমানের সাথে কন্টেস্ট হয়েছে, এবং উনি কিন্তু নির্বাচন করেই কিন্তু ছিলেন। তারপরে তো ওনাকে মেরে ফেলা হয়েছে, সেটা অন্য। এই দুইটা ছিল তথ্যগত ভুল। সেকেন্ড হলো যে আজকে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ যেটা বললেন যে ইনকলাব বন্ধ করা উনি জাস্টিফাই করতেছে। আমরা সংবাদপত্রের লোক হিসাবে শুধু না, এদেশের গণতন্ত্রকে আমি একজন মানুষ হিসেবে আমি বলবো, কোন মিডিয়াই বন্ধ করা উচিত নয়। কোন মিডিয়ার প্রকাশিত সংবাদ যেটি আপনার কাছে আপত্তিজনক মনে হয়, সেটার প্রতিবাদ করা উচিত। সেই প্রতিবাদটুকু যথাস্থানে ছাপলে, এবং ইনকলাব যেখানে ওই নিশ্চয় সেখানেই প্রতিবাদটা ছেপে ওইটা কভার করা উচিত। কিন্তু পত্রিকা বন্ধ করার মধ্য দিয়ে গণতন্ত্রের একটি অঙ্গহানি করা হয়। যেমন 1975 সালে সমস্ত পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা রাখা হয়েছিল, সেই গণতন্ত্র কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই। ওনার যেটা একদলীয় মঞ্চ যেটা, সেটা দীর্ঘস্থায়ী হয় নাই। আজকে আপনি ইতিমধ্যে অনেকগুলি মিডিয়া বন্ধ করা হয়েছে। আজকে ইনকলাব যে নিউজটি প্রকাশিত করে, সেই নিউজটির আপত্তি থাকতেই পারে। আমি মনে করি না যে সেই কোন নিউজের ব্যাপারে প্রকাশ করলে সেই নিউজটা আপত্তি থাকতে পারে না, পারবে। কিন্তু সেই আপত্তিটা আমি অবশ্যই যথাযথ ওই পত্রিকা আমি বলবো যে এই ডিসিশনটা তুমি ভুল করছো, ক্ষমা চাও, বা এই নিউজটি তুমি এখানে আবার পুনরায় ছাপো, এবং সে ছাপতে বাধ্য ছাপবে। যদি সে না ছাপে, তাইলে আমরা সেটা বলবো যে তুমি নিউজ কিভাবে করেছো, অথবা আমরা মানে করতে পারি, তাকে ইনকোয়ারি করতে পারি, তদন্ত করতে, কিছু করতে। কোনো কিছু না করি যদি আমি সরাসরি গিয়ে একটি পত্রিকা দেখেন, 1990 সালে আমি তখন ঢাকা সাংবাদিক সেক্রেটারি, যখন শাহাবুদ্দিন সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা আন্দোলন করে ইউনিয়ন থেকে আমরা সংবাদপত্র বন্ধের প্রিন্টিং পাবলিশন অ্যাক্টের 16A ধারাটি আমরা বাতিল করতে সমস্যা হয়েছিল। যেই ধারা বলে কথায় কথায় এসআর সাহেব পত্রিকা বন্ধ করতেন। তারপর থেকে কিন্তু আর এই 16A ধারাটি বাতিল হওয়ার পরে সংবাদপত্র বন্ধ করার কিন্তু আর বিধান বাংলাদেশে চালু ছিল না, আর কোন গভর্নমেন্ট করতে পারেনি। এই প্রথম এসে যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করলো, যেটা আমার দেশ প্রিন্টিং প্রেসেস পাবলিকেশন অ্যাক্টের 10 ধারায় বলা আছে যে ডিসি কে শুধুমাত্র অবহিত করেই 30 দিন তিনি যে কোনো জায়গাতে প্রকাশিত করতে পারবে। 9 দিন প্রকাশ, 4 না 5 দিনের দিন প্রকাশ করার পরই ওই পত্রিকাটিকে প্রেসে হামলা করে এটি আর বের করতে দেওয়া হয়। আজকে আপনি যে এই যে ইনকলাব, যে আপনি ধরেন ইনকলাব বন্ধ না করে কি করা যেতে পারত, যদি কোনো নিউজে ধরেন ক্ষুব্ধ হয়ে থাকি বা সংক্ষুব্ধ হতেই পারে যে কোনো, এবং এটা সংবাদপত্রের বা চ্যানেলের যে কোনো নিউজে অনেকে ক্ষুব্ধ হয়, সংক্ষুব্ধ হয়। সব নিউজই যে আমার পক্ষে যাবে সেটা কোনো কথা না, বিপক্ষে যাবে।
সেখানে আমরা একটা পত্রিকা থাকবো, রিজনটা চাই, কিন্তু পত্রিকা বন্ধ করে দেওয়া বা এটা ওই পত্রিকা এই জন্য বন্ধ করে দেওয়া, ওই পত্রিকায় বন্ধ, আজকে ওনার কাছে যেটা পছন্দ হবে সেটা উনি বলবেন যে এটা ঠিক আছে, আর পছন্দ যেটা হবে না এটা বিশেষণ লাগিয়ে দিয়ে আমি বললাম যেটা বন্ধ করে দাও। এইটা আমি মনে করি যে গণতান্ত্রিক কোনো মানসিকতা না, এবং এটা কোনোভাবেই সংবাদপত্র এবং আমাদের স্বাভাবিক জীবনের জন্য গ্রহণযোগ্য মত হতে পারে না। এই পত্রিকাটি বন্ধ করার কাছে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং এটি নিন্দা করি। জি, ধন্যবাদ। যে প্রসঙ্গতে আমরা এই পত্রিকার বাক স্বাধীনতার প্রসঙ্গের আগে ছিলাম শুরুতে, সেটি হচ্ছে গিয়ে সংলাপের বিষয়টি। সরকারের যে এখনকার কম্পোজিশনের কথা আপনি এর আগে বলছিলেন, সে অবস্থা থেকে বিএনপির যে কর্মসূচি আমরা দেখছি এবং একই সাথে সংলাপের যে আহ্বানটি দেখছি, সেটিকে কি আপনি কোনো একটি সমাধানের দিকে যেতে দেখেন? না, আমি দেখি না। এই কারণে বাংলাদেশের অতীতের যত সংলাপ হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে সংলাপ, সং আছে না, এটা কোন একটা সংলাপ সাকসেসফুল হয় নাই। আপনি দেখেন চিফ এমেকা এসেছিলেন একবার, তো স্যার নিনিয়ান এসেছিলেন, পরে তারানকো সাহেব আসলেন, এবং আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাম্বাসেডর সাহেবরা ঘুরে বেড়াচ্ছেন। এরাও কিন্তু একটা নেগোসিয়েশন সংলাপের চেষ্টা করতেছেন। আলটিমেটলি এটা হয় নাই। না হওয়ার মূল কারণ কি, এরা ভাবে কি যে এরা দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সংলাপের আয়োজন করতেছে, এই উদ্দেশ্য নিয়ে আসে সাদা দিলের মানুষ হিসেবে, যে দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে আলাপ আলোচনা হবে, তারা একটা জনস্বার্থে একটা সুন্দর একটা ডিসিশনে আসবে। কিন্তু বাস্তবতা হলো এখানে সংলাপ হতে হবে দুইটা পরিবারের মধ্যে। এখানে দুই পরিবারের লোকজনকে যদি ওরা এক করতে পারতেন তাহলে একটা সলিউশন আসতো। কারণ এই রাষ্ট্র, এটা রাষ্ট্র হিসেবে এরা সৃষ্টি করছিলেন মুক্তিযোদ্ধা যারা, রাজ্য হয়ে গেছে। এই রাজ্যের মালিকানা প্রত্যেক 5 ইয়ার্স অন্তর অন্তর মালিকানা চেঞ্জ হয়। কখনো আসেন এক পরিবার, তারপরে আসে আর এক পরিবার। এখন এদের যে, না আমি বলি, আপনি হয়তো আপনি বলেন, আপনি দেখেন, আমি এই যে আপনি তারেক রহমান আর এই শমশের মোবিন চৌধুরীর টেপটা কি আপনি শুনেছেন কিনা? আপনি যদি শুনে থাকেন তাহলে দেখবেন তাদের ওই পার্টিটা কার কথায় চলে। ওখান থেকে একটা ফোন দেয়, সে ফোন অনুসারে সবকিছু চলতে হবে। এবং শমশের মোবিন চৌধুরীর যদি আপনি কনভারসেশনটা দেখতেন, সে প্রতি যা বলতেছে তাই, কর্তার ইচ্ছায় কর্ম। সুতরাং এখানে পার্টির ভিতরে কোন রকমেরই সোকল পার্টির ভিতরে কোন রকমের গণতন্ত্র নেই। সুতরাং বর্তমান পদক্ষেপটি, অর্থাৎ এই যে আপাতত হরতাল অবরোধ বন্ধ হলো এবং এরপর যে ধরনের কর্মসূচি আমরা দেখলাম, সেটি আগের মতো সহিংস হয়ে উঠবে বলে মনে হয় না যতটুকু দেখা যাচ্ছে। এটিকে কি আপনি আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে এছাড়া কি করতে পারত? এছাড়া আর কিছু করার ছিল? কিছুই করার ছিল না। দে আর টেকিং টাইম। তারা এটা নিতে পারে। এখানে তারা অহিংস হয়েছে এই না, এই যে আমরা পুরো পুরো মারা যাচ্ছি, বাসের ভিতরে লোকজন বার্ন ইউনিট বোঝাই হয়ে গেছে, বার্ন ইউনিটে মনে হয় আর কোন পেশেন্ট নেওয়ার মতো অবস্থা নাই। সুতরাং এখন এইদেরকে পুরানো একটু কমাই। এদেরকে বলা হয়, জনগণকে বলা হয় রাষ্ট্রের মালিক। সে মালিকদের অবস্থা কি বার্ন ইউনিটে পড়ে থাকতেছে। সুতরাং এটা আমি কখনোই এটা ভাবতে পারি না যে খালেদা জিয়া আসছেন একটা সুন্দর আলাপ আলোচনা করার জন্য। ওনার এখন এই ভায়োলেন্স করার মতো শক্তি নাই, ওনার কথায় লোক নামে না। এই ঘটনায়, গত 3-4 মাসের ঘটনায় আমরা যেটা দেখলাম যে বিএনপি এবং তাদের যে 18 দল, এরা কিন্তু রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছেন, জনবিচ্ছিন্ন, অনেকটা তারা জনবিচ্ছিন্ন হয়েছেন। এত বড় একটা পার্টি, এত বড় তারা আওয়াজ দিল 29শে ডিসেম্বর, দেখা গেল দুটো লোক উপস্থিত হয় না। কেন হয় না? এই গুলশানের ভিতরে 1000 লোক ছিল মিনিমাম বিএনপির নেতা, তারা তো বেরিয়ে আসলো না। কেন আসলো না? তাদের এই কজের প্রতি তাদের কোন আস্থা নাই। আবার আওয়ামী লীগের মতো একটা এত বড় একটা পার্টি, 60-63 বছরের ঐতিহ্য, সেই পার্টি কি একটা নির্বাচন করলো, যে নির্বাচনে 12% ভোট পড়ছে কিনা সন্দেহ। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের কথা অনুসারে 40% ভোট পড়ছে, 39 পয়েন্ট সামথিং। 153টা তো ভোটই হয় না, 0 ভোট। সেটাকে যদি আপনি দেখেন কত পার্সেন্ট লোকের, 1 কোটি লোক টেকনিক্যালি যারা হিসাব অনুসারে ভোট দিচ্ছে, 8 কোটির বেশি, 20% মতো। একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের। দর্শক, আরো একটা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন আকিজ সিমেন্ট মুক্তবাক। আমাদের সাথে আছেন জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জনাব রুহুল আমিন গাজী এবং ডক্টর মঞ্জুর চৌধুরী।
জনাব মুক্তাদির, আপনার কাছে বোধহয় দুই দিক থেকেই কিছু প্রশ্ন এসেছে। দর্শকের একটি প্রশ্ন ছিল, একই সাথে ডক্টর মঞ্জুরও নির্বাচন নিয়ে শেষ পর্যায়ে কিছু প্রশ্ন তুলে, সেগুলোর উত্তর যদি আপনি দিতে চান। নির্বাচন নিয়ে উনি কি কথাটা তুলেছিলেন, আই ফরগট ইট, এখনই ভুলে বলছিলেন যে এই ধরনের একটি নির্বাচন, বিশেষত ভোটারের উপস্থিতির বিষয়টি তিনি ভোটারের উপস্থিতির বিষয়ে আমার একটু বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে, দেখেন আপনারা যে যাই বলেন না কেন, যেখানে ভোটার আসে নাই সেখানে কিন্তু আপনার ভোটার বানাতে পারে নাই তারা, এই ইলেকশন কমিশন করতে পারে না। যেমন সাতক্ষীরাতে আমি বলি, সাতক্ষীরাতে মীর মুশতাক আহমেদ রবি নামে আমার এক বন্ধু, উনি আপনার ইলেক্টেড হয়ে আসছেন মাত্র 9,000 ভোট পেয়ে। আজকে কে যেন ইলেক্টেড হলেন 16,000 ভোট পেয়ে, 17,000 ভোট পেয়ে আজকে ইলেকশন হয়েছে। আপনার এত ক্লোজলি আপনাদের টিভি ক্যামেরা থাকে যে এখানে আর আপনার কোনো কারচুপি করার তেমন একটা সুযোগ নাই। কিছুটা যে আপনার মানে স্টাম্পিং করে নেওয়ার কোনো সুযোগ নাই। যে জন্য দেখেন কামাল মজুমদারের এলাকায় মাত্র 10% ভোট পেয়েছে, এবং এটা ইলেকশন কমিশন বলেছে যে 10% ভোটই পড়েছে। এই ভোটের বিভিন্ন পার্সেন্টেজের তারতম্য হওয়ার কারণেই কিন্তু ভোটার আপনার উপস্থিতি, তারা বলছে যে 40% বা 41 এরকমই তো বলেছে। আর যদি এই ভোটের তারতম্যটা যদি না হতো, যদি ভোটার সব জায়গায় যেতে পারত সংখ্যামুক্ত অবস্থায়, তারা যেতে চেয়েছে। আপনার পত্রিকার রিপোর্টে আমি দেখলাম বেশ কয়েকটা জায়গাতে তারা বলতেছে যে আমি তো ভোট দিতে যেতে চাই, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ওইটাকেও তো আপনি কিভাবে কাউন্ট করবেন আমি জানি না, ওইটা কাউন্টে আসে নাই। ভোট কিন্তু যেখানে হয়েছে সেখানে ভালোভাবে হয়েছে, যেখানে হয়নি এখন এটা আজকে দেখলাম অটো ইলেকশন, অটো প্রমোশন, এটা তারা বলতে পারেন, কারণ এখানে কন্টেস্ট হয়নি। কন্টেস্ট করার জন্য তো আপনাকে বাধা দেয়নি কেউ, আপনি যেতে পারতেন, কন্টেস্ট করতে পারতেন আপনার এলাকায়। আমার এলাকায় আমি কন্টেস্ট করেছি, গাজী ভাইয়ের এলাকায় গাজী সাহেব কন্টেস্ট করতে পারতেন, অসুবিধা নেই। জনাব মুক্তাদির, প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি ছিল যে সমঝোতার ভিত্তিতে এইভাবে তারা ভাগাভাগি করে নিয়েছেন এবং প্রধান বিরোধী দল তৎকালীন আসলেও সেমনটি হতে পারত, সেটি আসলে কিসের, সেটি কিসের আভাস বলেছেন? আচ্ছা, এটা আমি খেয়াল করিনি। প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি খেয়াল করিনি ভাই, আমি সে ব্যাপারে আমার নেতার বক্তব্য সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই। প্রধানমন্ত্রীর বিষয় বলছি না, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি, আপনার বাড়ি তো চাঁদপুরে, কিন্তু আপনি কিন্তু আমাকে উত্তর দিতে দিচ্ছেন না। আমি গাজী ভাইয়ের কথাই আসতেছি। আমরা যদিও সমসাময়িক, আমি মনে করি যে ইয়ে করেন, ওই যে আপনার 10% এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, এক জায়গায় ভোট বেশি পড়েছে, পার্সেন্টেজ বেশি হয়েছে। আমার এখানে আমাকে অনেকে বলে যে আপনি এত ভোট পাইলেন কি? আমি বললাম আমার এখানে যে 4.5 লক্ষ ভোটার, এটা তো খেয়াল করলেন না আপনি। ভোটার হলো 4.5 লক্ষ, ভোট পড়েছে 2,85,000। তো 4.5 লক্ষ ভোটারের মধ্যে 2,85,000 ভোট তো পড়তেই পারে। মানুষ তো দুই কারণে, আমার এখানে হয়তো একটু বেশি পড়েছে, অন্য একটা রিজন ছিল সেখানে, কারণ ওইখানে সিট ছিনতাইয়ের ব্যাপার ছিল আর কি। এরশাদ সাহেব আমার সিট ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, মানুষজন খেপে গিয়ে আমাকে ভোট দিয়েছে, বেশি করে খেপে গিয়ে, সিচুয়েশনের উপরে খেপে গিয়ে। এরকম তো হতে পারে, এবং একজন পপুলার ক্যান্ডিডেটের পক্ষে ভোট আসতে পারে। হ্যাঁ, সেখানে ছোটখাটো ছিটেফোঁটা অপরাধমূলক কাজ যে হয়নি তা না, কিন্তু আপনি জানেন যে আর্মির একটা কড়া নজরদারি ছিল, তারপরে আপনার বিজিবি ছিল, পুলিশ ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কোথাও কিন্তু স্পেশাল ফেভার করেছে আমার জানা নাই। আমি যদিও নির্বাচনের কাজে নিজের নির্বাচনে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি স্পেশাল ফেভারের ব্যাপারটা আমি জানি না অন্য কোথাও করেছে কিনা। আমি স্পেশাল কোনো ফেভার পাই নাই, এই কথাটা আমি বলতে পারি। সুতরাং আমি বলি, নির্বাচনের ব্যাপারে আপনারা যেটা বলেছেন যে মানে গাজী ভাই বোধহয় বললেন কত পার্সেন্টের বেশি ভোট পড়ে না, এটা আমি এগ্রি করি না। ভোট যদি নির্বিঘ্নে থাকতো, ওনারা বলেছেন প্রতিরোধ, ভোট প্রতিরোধ হয় না। আপনি ডাক দিতে পারেন, যে মৌলানা ভাসানী ডাক দিয়েছিলেন যে আপনারা কেউ ভোটের বাজারে ভোট দিতে যাবেন না। হ্যাঁ, আমি যদি জনগণ যদি আমার কথায় শুনে, এইটা হলো আন্দোলন। আমি যেমন ধরেন আমি বলেছি আমার নির্বাচনের সময়, আমি এটা উদাহরণস্বরূপ বলি, আমি মিটিং করেছি, হাজার হাজার লোক অ্যাটেন্ড করে এক একটা মিটিং এ। আমি বলেছি আপনারা ওইখানকার বিএনপি নেতাদের নাম দল বলেছি যে আপনারা ওইরকম মিটিং করেন, করে বলেন যে আপনারা ভোট দিতে যাবেন না,
কিন্তু আপনার এই সন্ত্রাসমূলক কাজের ভিতরে যান কেন? virtually কিন্তু না, ওইটাই- সন্ত্রাসমূলক ওইটাই কাজের ভিতরে বলেছি। যান কেন? না, ভাষা নিতে বলছেন ভোটের বাক্সে লাথি মারেন, লাথি যদি মারে, আচ্ছা না, না, এই প্রসঙ্গে একটু ভোটের বাক্সে- জনাব- এরা বলছে যে- ভোটের বাক্সের লাথি মারা কিন্তু মানে ভাষা নেই। আমি- এটা বলেছে কিন্তু আপনার ইয়েরা, ওই যে কুড়েঘর। জি, আমি না, না, জনাব কুড়েঘর নয়, ভাষা যে কি বলছে? এগুলো ভাষা- extremist। রুহুল আমিন গাজীর বিরুদ্ধেও কিছু অভিযোগ করেছেন ডক্টর মঞ্জুর, বিশেষত ব্যাপারটি না, আপনার বিরুদ্ধে করি না। মানে বিরুদ্ধে দুঃখিত, করে, মানে বিরুদ্ধে। কেউ কারো আমি বিরুদ্ধে করে। বিএনপির না, ব্যাপারে কিছু শুনেন, আমরা অভিযোগ কেউ ছিল। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ব্যক্তিগত করছি না, না, আমরা আমাদের ব্যক্তিগত opinion অভিযোগ নয়, দিচ্ছি আর কি। যেহেতু আসতেছে। আর এটাই ডেমোক্রেসি। একটি বিরোধী দলের ব্যাপারে একটি প্রশ্ন তিনি করেছেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে বিরোধী দল তার মন্তব্য অনুসারে ক্ষমতা নেই বলেই আসলে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যাচ্ছে। আপনার কি তাই মনে হয় কিনা? এটা উনি বলতে পারেন, উনি বিশ্লেষক, ওনার জ্ঞান গরিমা অনেক বেশি আমাদের চাইতে, উনি হয়তো সমাজকে অনেক ভালো বুঝেন। কিন্তু আমরা ছোটখাটো মানুষের যেটা বুঝি, বিরোধী দলের ক্ষমতা নাই উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে আপনাদের এই কর্মসূচিটা একটু বিরত করেন। প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানিয়েছেন। তো এখন আমি যদি বলি প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিছি, এটা তো বলতে পারি, যাই হোক সেটা আমি বলবো না। কিন্তু ক্ষমতা আছে কি নাই এটা উনি বোধহয় উনি বোধহয় বাংলাদেশের ঠাইকা টের পান না। একটা সময়ের কথা Please, বোধহয়- আমি আসতেছি। বাংলাদেশে বোধহয় উনি ছিলেন না এই কদিন। না, ছিলাম। ঢাকা শহরে কিছু জায়গা ছাড়া সারা দেশে কিন্তু আমরা অবরোধই দেখেছি। আমরা দেখি নাই যে আপনার উনি যেদিনের না, কথা আমি বলছিলেন শেষ করি, আমি বোধহয়। শেষ করি। সাংবাদিক হিসেবে এখন উনি বলতে পারেন যে ওনার ক্ষমতা নাই, এই নাই, এটা ওনার ক্ষোভ থেকে বলছেন কিনা সেটা আমি জানি না। এখন ক্ষমতার উৎস তো মূলত জনগণ, জনগণ ক্ষমতার উৎস। ভাই বলছেন প্রতিরোধ না, প্রতিরোধ না, আসলে সেখানে ভোট না দেওয়ার জন্য বলা হয়েছে যে আপনারা ভোট না দিয়ে এই নির্বাচনকে প্রতিরোধ করেন। মূলত কলটা এরকমই ছিল। এবং এই নির্বাচনে যেই ভোটের সংখ্যা যেটা হয়েছে, যেই কারণে পার্টিসিপেশনের অভাবে, যেখানে এরশাদের আমল সক্কু মিয়া লক্ষ্য মিয়া মানে অংশগ্রহণ করে এক একটা আসনে 5টা 10টা 15টা কেন্দ্রে 20টা কেন্দ্রে থাকে, ওনার আসনটি ব্যতিক্রম। উনি এই ভোট যে সংখ্যা উনি বলছেন এই এই নির্বাচনে এটা একটা ব্যতিক্রম নির্বাচন হয়েছে ওনার এলাকায়, যেটা উনি নিজেও বলছেন যে এরশাদ সাহেবকে ঠেকানোর জন্য ওই কাজটা, এটা একটা এলাকা হইতে পারে, সেটা আমি অস্বীকার করি না, এটা হইতে পারে একটি এলাকা। কিন্তু বাকি এলাকাগুলিতে গোটা বাংলাদেশের মানুষ যেটা ভাই বলেছেন 10 to 12% বেশি কোনো ভোট হয় নাই। এবং এটা কিন্তু বিভিন্ন জরিপে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং আমাদের টেলিভিশনগুলি এটা কিন্তু দেখিয়েছে, কিভাবে সিল মারা হচ্ছে সেটা দেখিয়েছে, প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে সেটাও দেখিয়েছে, এবং কিভাবে ভোট কেন্দ্রগুলি। এবং আমি তো দেখলাম সময় টিভি একটা মহিলা দল আসতেছে বলে এই যে বিশাল লোক আসতেছে এবং বিপুল লাইন, এবং প্রিজাইডিং অফিসারকে দুইটা জিজ্ঞেস করলো আপনার এখানে ভোট পড়ছে কয়টা, বলছে আপনি তো বড় লাইন দেখছেন, বেলা 2টা পর্যন্ত আমি ভোট পাইছি মাত্র 10টা, আমার এখানে ভোট কেন্দ্রে 3500 ভোট আছে। তো এখন 2টার পরে আমরা যেটা দেখেছি হঠাৎ করে শেষ দিকে লোক ছিল না ছিল ভোট বেড়ে গেল। এখন বিভিন্ন যে যারা পুলিং অফিসার ছিল, প্রিজাইডিং অফিসার ছিল, এদের সাথে আমাদেরও কথা হয়েছে। ভার্চুয়ালি বাংলাদেশের মানুষ যে নির্বাচনটা প্রত্যাশা করে সেই নির্বাচনটি 5 তারিখে হয় নাই। এটাকে ওনারা মানেন না মানেন সেটা ওনার কথা, নাও মানতে পারেন, কিন্তু ওনারা ক্ষমতা মানেন। একই সাথে কিন্তু আরেকটি যে বাস্তবতা হচ্ছে এই, প্রসঙ্গ এসেছিল, এখন কথাটা সেটা হলো যেতে চাই। বিএনপি আজকে যেটা চাচ্ছে, যেহেতু সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন লোক বলছে যে আন্দোলন তো করলেন, এখন একটি গ্যাপ দেন, মানুষকে একটু রিলিফ দেন, একটু সমঝোতার চেষ্টা করেন। সেই কারণেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, এখন তো বিরোধী দলের নেতা বলা যাবে না, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নেতা বলা যাবে না আমি সেটা বলতেছি না, সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই কারণেই একটি তিনি বলছেন আমাদের রাজনীতি অহিংস, যে প্রশ্নটি আমরা আপনাকে সহিংস রাজনীতি করি না। করতে যাচ্ছিলাম, এবং সেই কারণে সেটি হচ্ছে একসময় আপনাকে আমরা যেতে দেখেছি বিএনপি চেয়ারপারসনের বাসায়, কিন্তু বিএনপির যে নেতা তাদেরকে আমরা দেখিনি। এই প্রসঙ্গটি বোধহয় এসেছিল, এটি আপনি কিভাবে দেখেন? সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আমি মনে করেছি যে তিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যতবারই দাঁড়ান 5টি আসনে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হন, এটা বাংলাদেশের অনন্য রেকর্ড। তিনি কিন্তু বারবারই 5 আসনে দাঁড়ান এবং বারবারই নির্বাচিত হয়েছেন, 3বার এই ঘটনা ঘটেছে। এখন সেই কারণে কেউ ওখানে যেতে পারছে না, কিন্তু আমরা নিউজন হিসেবে যাই। আমিও প্রথম দিন বাধার সম্মুখীন হয়েছিলাম, তাই আমি বললাম যে ভাই তুমি কি ওনাকে কি গ্রেপ্তার করা হয়েছে? কয় না। তুমি কি এখানে অফিসে বন্দী? সেটাও না। তাহলে কেন ওনার অফিসে যাবো কিনা তো উনি ডিসাইড করো যে আমি ঢুকতে পারবো, আপনারা কেন? সেখানে বিএনপি নেতাদের অনুপস্থিতির কারণ বিএনপি নেতাদের কিভাবে উপস্থিত থাকবে? ছোট ভাই, যদি আমি এই জায়গায় যে কথা আমি আসতে চাই না, যে যেইভাবে মিছিল মিটিং এ আগে তো শুনতো আমরা টিয়ার গ্যাস মারে, এখন তো সরাসরি গুলি করা হচ্ছে। আগে লাঠি পেটা টিয়ার গ্যাস ছিল সর্বোচ্চ শাস্তি, এখন কিন্তু সরাসরি গুলির অর্ডার। আমি অনেক সেবাই চিন্তা, ওরা বলছে গুলির হিসাব না হয় কয়টা খরচ করা হলো, এখন মিছিল বের করলে গুলি।
এবং অনেক লোক গুলিতে মারা গেছে। এখন গ্রেপ্তার, হামলা, মামলা, যেই একটা বৃহত্তম রাজনৈতিক দলের অফিসটিকে বন্দী মানে আপনার সিলগালা করে রাখা হয়েছে, সেখানে দীর্ঘদিন যেতে দেওয়া হয়। একজন অফিস সম্পাদক রুহুল কবির রিজভীকে আপনার মই বেয়ে যেইভাবে অফিস ভেঙে গ্রেপ্তার করা হলো তার অফিস থেকে, এই ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এই প্রসঙ্গে ডক্টর মঞ্জুরের কাছে আসতে চাই, যেটি তিনি বলছেন যে দমনমূলক নীতির কারণে তাই মনে করেন, আমরা ডক্টর মঞ্জুরের কাছ থেকে শুনতে চাই। বলছি যে দেখেন নাই যে রুহুল আমিন গাজী সাহেব আগেও এরকম দেখা গেছে। ডক্টর মঞ্জুরের কাছ থেকে শুনতে চাই। দেখেন জ্ঞান গরিমে আপনাদের কাছে আমরা কিছুই না, কারণ আপনারা সংবাদ দেখেন, বুঝেন, অ্যানালাইসিস করেন। আমরা ছোট আমাদের সময়ের শেষের দিকে আপনি যদি সংক্ষেপে শেষ করতে চাই যে আপনাদের এই বিএনপি তারা টেররের উপরে নির্ভর করছে, সম্পূর্ণ জনগণের উপর নির্ভরশীল একটি দল। আমরা একটু শেষ করতে দিই। এবং বিএনপির আহ্বানে জনগণ সাড়া দিয়ে সেদিন ভোট দিতে যায় না। আপনি বললেন যে অবরোধের কথা বললেন, তো অবরোধের কথা আমি একটু ওনাকে আমরা শেষ করতে দিই, আমাদের সময় একদম শেষ। আচ্ছা, আমি কিন্তু বলতেই পারতেছি জি, আমি 30 সেকেন্ডের মধ্যে যদি শেষ আবার দেশ চলে পদ্মার উপরে বহুবার চেষ্টা করছি যে দেশে একটু যাব, যেতে পারিনি কেন ভয়তে, যে পেট্রোল বোমা মারা হয়, এটা হয়। 30 সেকেন্ড দিতে পারবো আমার হাতে একদম সময়। সুতরাং এই টেররের ফলে দুইটা পিস্তল হাতে যদি একটা লোক এক জায়গায় দাঁড়ায় থাকে, আপনি ভয় পাবেন, রাস্তা খালি হয়ে যাবে। তার মানে এই না পিস্তল আর দুইটা লোকে পুলিশ যখন গুলি করে মানুষ রাস্তা ফেলে দেয়। ধন্যবাদ, একদম সময় শেষ। জনাব রুহুল আমিন গাজী, ডক্টর মঞ্জুর চৌধুরী এবং ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আজকের মুক্তবাক শেষ করছি।